আমি আমার পাগল ছেলের বিয়ে একটা গরিব বাড়ির মেয়ের সাথে দিয়েছি। আমি মেয়েটিকে খুবই যত্নে রাখতাম, কেননা আমি জানতাম যে আমার পাগল ছেলে তাকে সারা রাত কষ্ট দেয়। এখন সে গর্ভবতী হয়ে গেছে, তাই আমি দরজা বন্ধ করে ওকে আমার সাথে নিয়ে ঘুমোতে লাগলাম। একদিন রাতে চোখ খুলে দেখি বৌমা বিছানায় নেই। আমি দৌড়ে ছেলের ঘরে গিয়ে যা দেখলাম, তাতে তো আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমার ছেলে পাগল, কিন্তু আমি ওর বিয়ে একটা গরিব মেয়ের সাথে দিয়ে দিয়েছি। মেয়েটা অনাথ। আমি সেই মেয়েটার খুব খেয়াল রাখতাম, ওকে খুব আদর যত্নে রাখতাম, কেননা আমি জানতাম যে আমার পাগল ছেলে সারা রাত ওকে কষ্ট দেয়। মেয়েটা এত সরল আর ভালো ছিল যে আজ অবধি ও আমার কাছে কোনো অভিযোগ করেনি। এখনও প্রেগনেন্ট হয়ে গেছে, তাই আমি দরজা বন্ধ করে আমার সঙ্গে ওকে নিয়ে ঘুমোতাম। এক রাতে হঠাৎ যখন আমার চোখ খুলল, তখন আমি দেখলাম আমার বৌমা বিছানায় নেই। ভয় পেয়ে আমি দৌড়াতে দৌড়াতে ছেলের ঘরের মধ্যে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম, তাতে তো আমার অন্তরাত্মা কেঁপে উঠল, কেননা আমার বৌমা। এই সিদ্ধান্তটা আমি অনেক কষ্টে নিয়েছিলাম। আমি তো কখনো ভাবিও নি যে এই রকম কিছু হবে। আমি নিজের বাড়িতে খুব শান্তিতে জীবনযাপন করছিলাম, কিন্তু আমার বড় বৌমা আমাকে এমন একটা কথা বলে দিল যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার বড় বৌমা নিজের 4 বছরের মেয়ের হাত ধরে খুব রাগী ভঙ্গিতে আমার ঘরের মধ্যে ঢুকলো। ও তীক্ষ্ণ নজরে আমার দিকে তাকালো আর বলল, আজকে শুধু বাড়িতে আসুক আমার স্বামী, আমাকে তপনকে বলতেই হবে যে আমরা কোনো মতেই এই বাড়িতে থাকতে পারবো না। আমি সেই বাড়িতে থাকতে পারবো না যে বাড়িতে আপনার পাগল ছেলে থাকবে। আমি বললাম, কি হয়েছে পিঙ্কি? আজকের আগে তো তুমি কখনোই এরকম কথা বলনি। ও বলল, জিজ্ঞেস করুন আমার 4 বছরের মেয়েকে যে এর পাগলা কাকা একে কি বলেছিল। রূপা আমাকে যে কথাটা বলল, সেটা শুনে আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, ভগবানের জন্য পিঙ্কি এই বাড়ি ছেড়ে যেও না। আমি বরুণের জন্য কোনো ব্যবস্থা করে নেব। একজন মায়ের কাছে থেকে তার সন্তানকে দূরে করো না। ও তো আগে থেকেই পাগল, আর এখন যদি তুমি তপনকে নিয়ে এখান থেকে চলে যাও, তাহলে আমি একদমই একলা হয়ে যাব। পিঙ্কি, তুমি এমনিতেও প্রেগনেন্ট, তোমার সন্তান আসতে চলেছে, আর ভগবান না করুক তোমার গর্ভে বরুণের মতো কোনো বাচ্চার জন্ম হোক। তুমি কখনোই সেই কষ্টের মধ্য দিয়ে পার হইও না, যে কষ্ট আমি সকাল সন্ধ্যা সহ্য করছি। আমার কথা শুনে পিঙ্কি ভয় পেয়ে গেল, আর ও বলল, ঠিক আছে, আমি এটাই শেষ সুযোগ দিচ্ছি, আর যা করতে চান তাড়াতাড়ি করুন, না হলে আমি এই বাড়িটা ছেড়ে সত্যিই চলে যাব। আমি কিছুটা সময় পেয়ে গেছিলাম। এখন আমি এইটা ভাবছি যে বরুণের ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়। আমি সারা রাত চিন্তা করতে থাকলাম, আর এই সমস্ত প্রশ্নের উত্তর শুধু এটাই বেরোলো যে আমাকে যেভাবেই হোক বরুণের বিয়ে দিয়ে দিতে হবে। কিন্তু আমি ওর জন্য বউ কোথা থেকে খুঁজে নিয়ে আসবো? একটা পাগল ছেলেকে কে নিজের মেয়ে দেবে? সকালবেলা যখন আমি ঘর থেকে বেরোলাম, তখন দেখলাম পিঙ্কি মুখ ফুলিয়ে বসে আছে। ওকে দেখে আমি ওর দিকে এগিয়ে গেলাম, আর ওকে বললাম, কি ব্যাপার পিঙ্কি, কি হয়েছে? ও বলল, আপনি বরুণকে নিয়ে কি ভেবেছেন? আমি ওর পাশে গিয়ে বসলাম আর বললাম, তোমার কি মনে হয় কি করা উচিত? পিঙ্কি বলল, ভালো তো এটাই হয় যে ওকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হোক। বাড়িতে আগে থেকেই ছোট বাচ্চা আছে, তার উপরে দ্বিতীয় বাচ্চাও আসতে চলেছে। এই অবস্থায় একটা পাগলের সাথে থাকা একদমই ঠিক নয়। আমার চোখে জল চলে এসেছিল। তারপরেও আমি ওকে বললাম, তুমি চিন্তা করো না, আমি বরুণকে নিয়ে ভেবে নিয়েছি। আমি ওকে কখনোই পাগলা গারদে পাঠাবো না। যদি সেখানে বরুণের ঠিক হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে আমি যত কষ্টই হোক সেটা করতাম। কিন্তু ডাক্তার তো বলেই দিয়েছে যে ওর এই অসুখ কখনোই ঠিক হবে না। তাই আমি জেনে শুনে নিজের গর্ভে জন্মানো সন্তানকে কিভাবে নিজের থেকে দূরে পাঠাবো, তার থেকে বরং আমি আমাদের বরুণের বিয়ে দেব। আমার কথা শুনে আমার বৌমা হাততালি দিয়ে হাসতে লাগলো, আরও বলতে লাগলো, আজব ব্যাপার, একজন পাগলকে কে বিয়ে করবে?
আমার ওর কথা বলার ধরন পছন্দ হলো না। আমি বললাম, আমার স্বামী কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছে নিজের সন্তানদের জন্য। যদি বরুণকে কোনো মেয়ে বিয়ে না করে তাহলে আমি ওর জন্য বউ কিনে নিয়ে আসব। আমার কথা শুনে আমার বৌমা চুপ হয়ে গিয়েছিল। আমি জানতাম যে পিঙ্কি এইসব কথা কেন বলছে। ও শুধু এটাই চাইতো যে বরুণকে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা থেকে সরিয়ে সমস্ত সম্পত্তি নিজের স্বামীর নামে করে নেওয়া, আর এই সমস্ত সম্পত্তি বিক্রি করে এই দেশ ছেড়ে ইউরোপে গিয়ে সেটেল হতে চাইতো। ও যেদিন থেকে আমার বাড়িতে বিয়ে হয়ে এসেছে তখন থেকে ও একটাই কথা বলে যাচ্ছিল যে তপন আমাদের ইউরোপে সেট হয়ে যাওয়া উচিত, কিন্তু তপন রাজি হতো না। একে তো বরুণ অসুস্থ ছিল, তার উপরে আমিও ছিলাম। তপন সমস্ত সম্পত্তি বিক্রি করে যেতে পারতো না, কারণ দুই ভাই সমান সম্পত্তির মালিক ছিল। এই কারণে পিঙ্কি চাইতো যে বরুণ পাগলাগারদে চলে যাক আর এই সমস্ত কিছু ওর স্বামীর হাতে চলে আসুক। যাই হোক, এখন আমিও ভেবে নিয়েছি যে আমি কোনোভাবেই পিঙ্কির প্ল্যান সফল হতে দেব না। এই কারণেই আমি ভেবে নিয়েছি যে আমি বরুণের বিয়ে দিয়ে দেব। এতে কোনো গরিব মেয়ের ভালোই হয়ে যাবে। যাই হোক, এই ব্যাপারে আমার উদ্দেশ্য একদমই পরিষ্কার ছিল। আমি আমার চাকরানিকে বলে দিলাম যে আমি আমার ছেলে বরুণের বিয়ে দিতে চাই। এই কারণে আমার একজন গরিব ঘরের মেয়ে দরকার। আমার চাকরানিও আমার কথা শুনে হতবাক হয়ে গেল। আরও বলতে লাগলো যে দিদি, আপনার কি হয়ে গেছে? আপনি তো জানেন যে বরুণ সাহেব ঠিক নেই, তাই ওকে কোন মেয়ে বিয়ে করবে? আমি বললাম, আমি জানি যে অভাব খুব খারাপ জিনিস। অভাবের জ্বালা নিজের বাচ্চাকে অবধি বিক্রি করতে বাধ্য করে দেয়। তুমি জাস্ট এইটুকুই করো যে নিজের পরিচিতদের মধ্যে এই কথাটা ছড়িয়ে দাও যে মালকিনের ছেলে পাগল, কিন্তু মালকিন তাকে বিয়ে দিতে চায়। চাকরানি মাথা নাড়িয়ে কথাটা মেনে নিল। 3-4 দিন পার হয়ে গেছিল। তারপরে আমার চাকরানি আমার কাছে এসে বলতে লাগলো, দিদি, একটা খুব ভালো খুশির খবর পাওয়া গেছে। আমি বললাম, কী রকম খুশির খবর? তখন চাকরানি আমাকে বলল যে ওর একজন প্রতিবেশী আছে, তারা তাদের অনাথ মেয়ের বিয়ে এখানে দিতে চায়। আমি তাদেরকে বলেছি যে মালকিনের ছেলে পাগল। তখন সে বলল যে আমি রাজি, কমসে কম আমার মেয়ে 2 বেলার খাবার তো শান্তিতে খেতে পারবে। এখানে তো সকাল সন্ধ্যা নিজের ভাইদের বউয়ের কাজ করতে থাকে আর তাদের কটু কথা শুনতে থাকে, তারপরে গিয়ে ও কটা খেতে পায়। চাকরানির এই কথাটা শুনে আমি ওই মেয়েটার জন্য চিন্তিত হয়ে গেলাম। আর আমি বললাম, ঠিক আছে, তাহলে আজকেই সন্ধ্যাবেলা আমি তাদের বাড়িতে মেয়ে দেখতে যাব। চাকরানিকে বলে আগেই আমি মেয়ের বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমি বাড়িতে কাউকে কিছুই না বলে চাকরানিকে সাথে নিয়ে মেয়ের বাড়িতে গেলাম। এটা দেখে তো আমি চিন্তায় পড়ে গেলাম যে মানুষ এই রকম ছোট জায়গায় কিভাবে থাকতে পারে। ছোট্ট একটা বাড়ি, তার মধ্যে ছোট ছোট 3টে ঘর ছিল। আমাকে সেই ঘরগুলির মধ্যে একটা ঘরে নিয়ে গিয়ে বসানো হলো। তারপরে আমি মেয়ের মায়ের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিলাম যে আমার ছেলে ঠিক নেই, আমি ওর জন্য বউ খুঁজছি। আমাদের বাড়িতে কোনো জিনিসেরই কোনো অভাব নেই, সম্পত্তি, আরাম, আয়ে সব কিছুই পাবে আপনাদের মেয়ে। আমার চিন্তা শুধু এইটুকুই যে আমার ছেলে যাতে ভালো কাউকে পায়, তাহলে আমিও শান্তি পাবো যে আমার ছেলে এই দুনিয়াতে একলা নেই। ওই মহিলাটির চোখে জল চলে এসেছিল। সে বলতে লাগলো, আমি আপনার কথাটা খুব ভালোভাবেই অনুভব করতে পারছি। সন্তানের দুঃখ আর কষ্টের থেকে বড় দুঃখ আর কিছুই নেই। আমি তাকে বললাম, আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন। যখন রুম্পাকে আমার সামনে নিয়ে আসা হলো, তখন এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে এ তো খুবই সুন্দরী, আর ওর বয়সও কম, এই মোটামুটি 18-19 বছর হবে। ওর চোখে মুখে সরলতা ফুটে উঠেছিল। মেয়েটি আমার কাছে এসে বসলো আর কিছু সময় আমার পাশেই বসে রইল, তারপরে আবার উঠে চলে গেল। এরপরে রুম্পার 2 ভাই এসে সেখানে বসলো। এরপরে তারা বলতে লাগলো, আপনি আমাদের বোনের জন্য সম্বন্ধ নিয়ে এসেছেন। আমি তাদেরকে সব কিছু সত্যি সত্যি বলে দিলাম যে আমার ছেলের বুদ্ধি শুদ্ধি একটু কম। তখন তারা বলতে লাগলো,
আমাদের বোনের বয়স কম, তার উপরে সে সুন্দরী। আমরা এভাবে কিভাবে আপনার পাগল ছেলের সাথে আমাদের বোনের সম্বন্ধ করে দেব? আমি তাদের কথা শুনে হতবাক হয়ে গেলাম আর বললাম যে যদি আপনারা রাজি না থাকেন তাহলে আর কি করা যাবে। তখন রুম্পার বড় দাদা বলতে লাগলো, আমি এখনই বাইরে থেকে ঘুরে দেখে এসেছি। বাইরে আপনার অনেক বড় গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা দেখে আপনাদের স্ট্যাটাস আর ঐশ্বর্যর ব্যাপারে বোঝা যায়। এখন আপনারা কি আমার এত সুন্দরী বোনকে এমনি এমনি নিয়ে যাবেন? আমি বললাম, আপনাদের কি চাই? তখন রুম্পার ছোট দাদা বলল, আপনি প্রতি মাসে আমাদেরকে কিছু টাকা দিয়ে দেবেন, কেননা আমার মা সব সময় অসুস্থ থাকে আর আমরা দুই ভাই খুব একটা বেশি ইনকামও করতে পারি না। তাই আপনি যদি আমাদের প্রতি মাসে কিছু টাকা দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আমি বললাম, কত টাকা চাই? তখন রুম্পার বড় দাদা বলতে লাগলো, প্রতি মাসে 2000 দিয়ে দেবেন। এছাড়া রুম্পার নামে 5 লাখ টাকা ব্যাংকে জমা, গাড়ি আর একটা বাড়ি যদি দেন তাহলে খুব ভালো হয়। বাড়ি রুম্পার হবে, কিন্তু তাতে থাকবো আমরা। আমি তাদের সমস্ত কথা মেনে নিলাম আর বললাম, আমি তোমাদের সমস্ত কথা মেনে নিচ্ছি। এছাড়াও যদি তোমাদের আরও কিছু চাই তাহলে বলো। আমার কথা শুনে সেই দুই ভাই হতবাক হয়ে তাকিয়ে রইল আর তারপরে একে অপরের মুখের দিকে দেখে বলতে লাগলো, যদি আপনি আপনার কোনো কাজে আমাদের ভালো বেতনের একটা চাকরি দিয়ে দেন তাহলে আমাদের খুবই উপকার হয়। আমি বললাম, ঠিক আছে, তোমাদের এই কাজও হয়ে যাবে। পরের মাসে 15 তারিখে শুভ মুহূর্ত আছে, সেই দিন আমি আমার বৌমাকে এসে নিয়ে যাব। তারা দুজন এত খুশি হয়ে গেছিল যে তাদের মুখ দেখে এরকম মনে হচ্ছিল যেন তারা কোনো লটারি পেয়ে গেছে। ওদের দুজনে যাওয়ার পরে রুম্পার মা বলতে লাগলো, দিদি আমাকে ক্ষমা করে দেবেন, আমার তো কোনো রকমে কোনো লোভ নেই, কিন্তু আমার এই ছেলেরা, এরা তো আমার মেয়েকে সোনার ডিম পাড়া মুরগি মনে করে। যদি এদের কাছে থাকে তাহলে সোনার ডিম দিক, আর যদি চলে যায় তাহলে একসঙ্গে সোনার ডিমের ভাগ দিয়ে যাক। এখানে তো ওরা ওদের বউদের কাজ বোনকে দিয়ে করায়, আর এখন যখন বোন চলে যাবে তখন ওরা এর মাধ্যমে বসে বসে পয়সা নেবে। ওরা দুজন তো রিম্পাকে বিক্রি করে দিয়েছে। এই দিন দেখার আগে আমি মরে যাইনি কেন? আমি তাকে বললাম, কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি জানি ভালো এবং মন্দ লোক সব জায়গায় থাকে। আমি বাড়িতে গিয়ে তপনকে বললাম যে বরুণের বিয়ে দিচ্ছি আমি। এ কথা শুনে ও অবাক হয়ে গেল আর বলল, মা তুমি এটা কি করছো? তখন আমি ওকে বললাম, মেয়ের মা সম্বন্ধের জন্য রাজি হয়ে গেছে। মেয়ে খুবই ভালো আর কম বয়সী, বরুণকে খুশিতে রাখবে। তখন তপন বলতে লাগলো, মা ওই মেয়েটা হয়তো বরুণকে খুশিতে রাখবে, কিন্তু সেই মেয়েটার কি হবে? বরুণ কি ওকে খুশিতে রাখতে পারবে? এটা সেই প্রশ্ন ছিল যেটা শুনে আমি আতঙ্কিত হয়ে যেতাম। তাই আমি চুপ হয়ে গেলাম আর উঠে নিজের ঘরে চলে এলাম। আমি জানতাম না যে বিয়ের পরিণতি শেষ পর্যন্ত কি হবে, কিন্তু মেয়েটার সরল শান্ত মুখ দেখে আমি আশা পেয়েছিলাম যে সব কিছু ভালোই হবে। সাধারণভাবেই বিয়ে হলো আর আমি রুম্পাকে বউ করে নিজের বাড়িতে নিয়ে এলাম। ও খুবই শান্তশিষ্ট মেয়ে, চুপচাপ মাথা নিচু করে বসেছিল। আমি যখন ওকে বরুণের ঘরে রেখে চলে আসতে শুরু করলাম তখন ও ভীতু মুখে আমার দিকে তাকিয়ে বলল, আন্টি আমার সাথে খারাপ কিছু হবে না তো? ওর প্রশ্ন শুনে আমার হৃদয় কেঁদে উঠেছিল। তাই আমি ওর হাত ধরে নিলাম আর ওকে বললাম, না কিছুই খারাপ হবে না, কেননা আমি বরুণকে জানতাম, ও কারো কোনো ক্ষতি করতো না। এরপরে আমি নিজের ঘরের মধ্যে এসে শুয়ে পড়লাম আর সারা রাত টেনশনে এপাশ ওপাশ করতে কেটে গেল। সকালে আমি যখন ঘুম থেকে উঠে বরুণের ঘরে গেলাম তখন এটা দেখে হতবাক হয়ে গেলাম যে নতুন বৌমার মুখ লাল লাল দাগ হয়েছিল। আমি ওকে বললাম, এইসব কি রুম্পা? তখনও কান্না করতে করতে বরুণের দিকে ইশারা করে দিল। সেই সময় যেন আমার বুক ফেটে বেরিয়ে যাচ্ছিল। আমি তো কখনো ভাবতেও পারিনি যে এরকম কিছু হতে পারে। আমি ওকে সান্ত্বনা দিলাম আর বললাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাদের বরুণ এই রকম নয়। আমার কথা শুনে ওই মেয়েটা হ্যাতে মাথা নাড়িয়ে দিয়েছিল। এরপরে ও রান্নাঘরে চলে গেল আর বাড়ির সকলের জন্য নাস্তা বানাতে লেগে গেল। আমি ওকে নিষেধ করেছিলাম। আমি ওকে বলেছিলাম যে তোমার এই কাজ করার কোনো দরকার নেই, বাড়িতে চাকরানি রাখা আছে, তারাই সব কিছু করবে, তুমি শুধু আরাম করবে, খাবে আর ঘুমোবে। একথা শুনে রুম্পা হেসে দিয়েছিল। সবে আধ ঘন্টায় পার হয়েছিল তখন ওই রুম্পার দুই বৌদি রীতি অনুযায়ী হাতে ফল মিষ্টির ট্রে নিয়ে আমাদের বাড়িতে এলো।
তারা বাড়িতে ঢুকে হতবাক চোখে বাড়ির চতুর্দিক দেখতে লাগলো। আমি তো খুবই ঘাবড়ে গিয়েছিলাম, কারণ যদি তারা রুম্পার মুখের দিকে দেখে নেয় তাহলে তারা খুব ঝামেলা করবে। কিন্তু অবাক তো আমি তখন হয়েছিলাম যখন দেখলাম তারা একবারও ওর কাছে ওর মুখের দাগের ব্যাপারে জিজ্ঞেস করলো না। তাদের তো শুধু নিজেদের লোভে চোখ চকচক করছিল। ওর বড় বৌদি রুম্পার কানে কানে বলতে লাগলো যে তোর শাশুড়ি আমাদের এসব নিয়ে আসার জন্য কি গিফট দেবে না। আমি তাদের সমস্ত কথাই শুনতে পেয়েছিলাম, কিন্তু আমি এমন ভান করলাম যে আমি কোনো কথাই শুনতে পাইনি। যাই হোক, তারা যখন যেতে শুরু করেছিল তখন আমি একটা কাগজের খামে কিছু টাকা ভরে তাদেরকে দিয়ে দেই। আমি জানতাম যে তারা এতেই খুব খুশি হয়ে যাবে। আমার বড় বৌমা পিঙ্কি আমাকে বলতে লাগলো, মা আমি আপনাকে বলেছিলাম না যে বরুণের বিয়ে দেবেন না, এখন প্রতিদিন এই মেয়েটা এরকম অবস্থা হতে থাকবে। তপন বলছিল, মা তুমি বরুণের বিয়ে দিয়ে ভালো করনি। সে সময় রুম্পা বলল, আপনারা প্লিজ আমার স্বামীর ব্যাপারে এরকম কথা বলবেন না। সে যেরকমই হোক সে আমার স্বামী, আর আমি আমার সারা জীবন তার সাথে কাটানোর জন্য রাজি আছি। কথা শুনে ওরা দুজন হতবাক হয়ে থেকে গেল, এমনকি আমিও হতবাক হয়ে থেকে গেছিলাম। এখন তো এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছিল যে প্রত্যেক সকালে যখন আমি ঘর থেকে বাইরে বেরোতাম তখন ওর মুখের উপরে রাতের কষ্ট পরিষ্কার দেখতে পেতাম। আমি এক দুইবার বরুণকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি ওকে বলেছিলাম, যদি তুই তোর বউকে এভাবে মারিস তাহলে সে বাড়ি ছেড়ে চলে যাবে, তখন তুই বাড়িতে একাই থেকে যাবি। আমার কথা শুনে বরুণ খুব রেগে যেত। ও জিনিস উঠিয়ে উঠিয়ে ছুঁড়ে মারতে থাকতো আর বলতো যে কেউই ওকে নিয়ে যেতে পারবে না। আমি বরুণকে বলতাম যে তোর রাগের কারণে ভয় পেয়ে পালিয়ে যাবে তোর বউ। তখন বরুণ কানে হাত দিয়ে সরি সরি বলতো, কিন্তু ওর ব্যবহারে কোনো প্রকারেরই কোনো পরিবর্তন আসছিল না। তাই আমার এই জিনিসটা নিয়ে ভয় ছিল যে রুম্পা বাড়ি ছেড়ে না চলে যায়। এই কারণে যখন যখন বরুণ রুম্পার উপরে হাত উঠাতো তখন তখন আমি ওর বাড়ির লোকেদের জন্য ভালো ভালো গিফট পাঠিয়ে দিতাম। কখনো তাদেরকে ফ্রিজ দিতাম, তো কখনো টিভি নিয়ে দিতাম। এমনকি আমি তাদের বাড়িতে এসিও লাগিয়ে দিয়েছিলাম। এই সব কিছু আমি এই কারণে করতাম, কারণ যদি রিম্পা বাড়িতে ফিরে যেতে চায় তাহলে ওর লোভে বৌদিরা ওকে আমার কাছে থাকার জন্য বাধ্য করে। রুম্পা সব সময় চুপচাপই থাকতো, কিন্তু ও আমার খুব খেয়াল রাখতো। একদিন ওর শরীর খারাপ হলে আমি ওর কাছে গিয়ে বসে ওকে বললাম, তোমার কি হয়েছে রুম্পা? তখনও হাউমাউ করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা আমার শরীর কিছুদিন থেকেই খুব খারাপ লাগছে। আমি আপনাকে এই কথাটা বলতে পারছি না, যাতে আপনি ভেবে না বসেন যে এর বাড়ির লোকেরা রোগী মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে। কিছুদিন থেকেই আমার মাঝে মাঝে বমি হয় আর মাথা ঘুরতে থাকে। রুম্পার কথা শুনে আমার কিছুটা সন্দেহ হলো, তাই আমি ওকে বললাম, বরুণ কখনো তোমার কাছে এসেছিল নাকি? তখন এই কথাটার উত্তরে হ্যাঁতে মাথা নাড়িয়ে দিল। আমি ওকে বললাম, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, মনে হয় তুমি প্রেগনেন্ট। এরপরে আমি রুম্পাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম। তখনও বলল, মা আমার বৌদিরা যে ডাক্তারকে দেখায় আমি তার কাছে যেতে চাই। আমার বৌদি সব সময় একটা খুব ভালো ডাক্তারের কাছে যেত, আর আমি সে সময় ভেবেছিলাম আমি যখন এরকম কোনো খবর পাবো তখন আমি এই ডাক্তারের কাছেই আসব। যখন আমি এই কথা শুনলাম তখন আমি হেসে দিয়ে বললাম, আমি তোমাকে তোমার বৌদিরা যে ডাক্তারের কাছে যেত তার থেকেও ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। এই জিনিস নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু আমার এই কথাটা শুনে রুম্পার চোখে জল চেয়ে এলো। আরও বলতে লাগলো, মা আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল, এটা যদি আপনি আমার এই জিনিসটা মেনে নেন তাহলে আমি খুব খুশি পাবো। আমি ভাবলাম চলো ঠিক আছে, এই মেয়েটার এই স্বপ্নটা যদি পূরণ করে দেই তাহলে কি আর হবে। কিন্তু হয়তো এতে ভগবান আমার উপরে খুশি হয়ে যাবে, আর সত্যি এই খবরটা পেয়ে যাব যে আমার বৌমা আমার বংশের প্রদীপ দিতে চলেছে। আমি রুম্পাকে সেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তখন সে ডাক্তার চেক আপ করে এই খবরটা কনফার্ম করে দিল যে সত্যিই রুম্পা প্রেগনেন্ট। আমি খুশিতে আকাশে উড়ছিলাম। আমি আমার বৌমার মাথায় চুমু দিলাম আর বললাম, রুম্পা তুমি খুব ভাগ্যবতী, এই কারণে আমার বংশের বংশধর জন্ম দিতে চলেছ। এখন বরুণের ভাগের সমস্ত সম্পত্তি আমি আমার বংশধরের নামে করে দেব। ও নিজের মুখে কিছুই বলেনি, শুধু হ্যাঁতে মাথা নাড়িয়ে দিল। আমার বৌমার না তো কোনো টাকা পয়সার লোভ ছিল আর না তো কোনো সম্পত্তির লোভ। ও তো খুবই সরল সোজা একটা মেয়ে ছিল।
এরকম তো ওর বাবার বাড়ির লোকেরা ছিল যারা লোভে ওকে বিক্রি করে দিয়েছিল। রুম্পার এই দুনিয়াতে শুধুমাত্র নিজের সন্তানের চিন্তা ছিল যে আসতে চলেছে, কিন্তু বরুণ ওর উপরে হাত ওঠাতো। তাই আমি ওই জিনিসটা নিয়ে খুবই টেনশনে থাকতাম যে এর ফলে বাচ্চাটার না কিছু হয়ে যায়। অনেক চিন্তা ভাবনা করে তাই এই জিনিসটার সমাধান আমি বের করলাম যে আমি রুম্পাকে নিয়ে আমার ঘরে ঘুমোবো। আমি ওকে বললাম যে যতদিন অবধি বাচ্চা না হচ্ছে ততদিন অবধি তুমি আমার সাথেই থাকবে। এই জিনিসটা নিয়ে বরুণ খুব ঝামেলা করেছিল, কিন্তু আমি ওর কথা কোনো মতেই শুনতে চাইনি। আমি নিজের দায়িত্বে অবিচল রইলাম, আর ধীরে ধীরে বরুণও শান্ত হয়ে গিয়েছিল। একদিন রুম্পা খুব চিন্তিত হয়ে বসেছিল। আমি ওর কাছে গিয়ে বসে পড়লাম আর বললাম, কি ব্যাপার রুম্পা? রুম্পা তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছল আর বলল, কিছু না। আমি যখন বারবার জিজ্ঞেস করলাম তখন ও বলল, পিঙ্কি বৌদি আমাকে বলেছিল যে তুমি তোমার বাচ্চাকে নষ্ট করে দাও, পাগল মানুষের সন্তানও পাগল হবে। এতটুকু বলেই রুম্পা জোরে জোরে কান্না করে দিয়েছিল। আর আমি ওকে গলা জড়িয়ে নিয়ে বললাম, এরকম কিছুই হবে না, তুমি চিন্তা করো না। পিঙ্কি তো তোমার থেকে জলে, কেননা তুমি ওর আগে আমাদের বংশের বংশধর দিচ্ছ। আমি রুম্পাকে অনেক সান্ত্বনা দিলাম, কিন্তু আমার নিজের মনে খুব টেনশন হচ্ছিল। এখন আমার পিঙ্কির থেকেও ভয় করতে শুরু করেছিল। ওকে নিয়ে এতটাই ভয় করতে শুরু করেছিল যে আমি ভাবছিলাম পিঙ্কি রুম্পার বাচ্চার কোনো ক্ষতি না করে দেয়। আমি বাড়িতে এই হুকুম দিয়ে দিলাম যে পিঙ্কির সামনে রুম্পার খাবারও রান্না করবে না, আর লুকিয়ে লুকিয়ে রুম্পার ঘরে খাবার পাঠিয়ে দেবে। এত কিছু করার পরেও হৃদয়ে শান্তি পাচ্ছিলাম না। তাই আমি এই জিনিসটার একটা সমাধান বের করলাম যে আমি বরুণের সমস্ত সম্পত্তি আগে থেকেই রুম্পার নামে করে দিই। পিঙ্কি এই কারণে রুম্পার বাচ্চার পিছনে পড়েছিল, কেননা যদি বংশধর জন্মে যায় তাহলে সম্পদ ওদের হাত থেকে বেরিয়ে যাবে। আমি আগে থেকেই বরুণের ভাগের সম্পত্তি পিঙ্কির নজর বাঁচিয়ে অনেক দূরে রেখেছিলাম। এখন আমি উকিলকে দিয়ে এটা অবধি লিখিয়ে দিলাম যে যদি রুম্পার কিছু হয়ে যায় তাই এই সম্পত্তি অনাথ আশ্রমের লোকেদের দিয়ে দেওয়া হবে। এই কাজটা সম্পূর্ণ করার পরে গিয়ে আমি একটু নিশ্চিত হলাম। আজকে অনেক সময় পরে আমার শান্তির ঘুম এসেছিল। আমি খুব ঘুমিয়েছিলাম, কিন্তু ভোর রাতের দিকে হঠাৎই আমার ঘুম ভেঙে গেছিল। আমি উঠে বিছানায় বসে পড়লাম, কিন্তু এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে রুম্পা নিজের বিছানায় নেই। আমি খুব ঘাবড়ে গেলাম যে ওই মেয়েটা কোথায় চলে গেল। আমি তাড়াতাড়ি করে উঠলাম আর ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। পুরো বাড়ি অন্ধকারে ডুবেছিল, কিন্তু হালকা একটা আলো দোতলার উপরে বানানো বরুণের ঘর থেকে আসছিল। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এলাম। বরুণের ঘরের দরজা হালকা একটু খোলা ছিল। আমি ভেতরে উকি দিয়ে দেখলাম। তখন ভেতরের যে দৃশ্য আমি দেখলাম তাতে আমি হতভম্ব হয়ে গেছিলাম। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে রুম্পা এরকম করতে পারে। আজকেও নিজের নির্লজ্জতার সমস্ত সীমা পার করে দিয়েছিল। এখন এই জিনিসটার আইডিয়া আমার খুব ভালোভাবে হয়ে গেছিল যে রুম্পা আমার ছেলের সাথে খুবই খারাপ করছিল। আমি সেই সময় আমার বৌমাকে কিছুই বলতে পারিনি, আর নিজের ঘরে এসে চুপচাপ শুয়ে পড়লাম। আমি জানতাম না যে আমার ফিরে আসার পরে ওই দুইজন স্বামী স্ত্রীর মধ্যে কী হয়েছিল। সকাল হওয়ার আগেই রুম্পা নিজের ঘরে ফিরে এসেছিল, কিন্তু আমি ঘুমিয়েই থেকে গেলাম। সকালে যখন ঘুমিয়ে উঠলাম তখন রুম্পাকে খুবই উদাস দেখতে পেলাম, আর ওর মুখের উপরে লাল দাগে ভর্তি হয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, রুম্পা তোমার মুখের উপরে এগুলো কি হয়েছে? তখন ও কান্না করতে করতে বলল, মা, রাতের বেলা যখন আপনি ঘুমিয়ে পড়েছিলেন তখন বরুণ এই ঘরে এসে গেছিল, আর ও এসে আমাকে ওর সঙ্গে এটা বলে নিয়ে গেছিল যে তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি যখন তার সাথে ঘরে গেলাম তখন সে আমার সাথে এসব করেছে। আমি বললাম, তুমি কেন গিয়েছিলে ওর সাথে? আমি তো নিষেধ করেছিলাম। তখন ও বলতে লাগলো, মা, আমি বরুণের কথা অমান্য করতে পারি না। ও আমার জন্য আমার স্বামী, আমার ভগবান। যদি অবস্থা সত্যি এরকম হতো তাহলে আমি রুম্পার সাথে কথা বলে ওকে মানিয়ে নিতাম, কিন্তু এখন আমি সমস্ত সত্যিটা জানি। ব্যাস, আমি সময় এলে সমস্ত কিছু প্রকাশ করতে চাইতাম। এখন আমি এটা কোনো মতেই চাইতাম না যে রুম্পা টেনশনে পড়ে যাক আর আমার হবু নাতির উপরে এর খারাপ প্রভাব পড়ুক। আমরা সবাই একসাথে নাস্তা করলাম। এরপরে কথা বলতে বলতে আমার ঘুম আসতে শুরু করলো, তাই আমি উঠে নিজের ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম।
না জানি কত সময় অবধি ঘুমিয়েছিলাম। এরপরে আমার ঘুম বাইরে থেকে আসা চিৎকারের শব্দে ভেঙে গেল। আমি বাইরে বেরিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। আমার ছেলে তপন আমার সামনে দাঁড়িয়ে বলছিল, মা, তোমার বৌমা আমাদের আলমারির সমস্ত গহনা নিয়ে পালিয়ে গেছে। কথা শুনে আমি আমার বুকের উপরে হাত রাখলাম আর ধপ করে মাটিতে বসে পড়লাম। অনেক কষ্টে বুকে সাহস নিয়ে আমি বরুণের ঘরের মধ্যে গেলাম। সেখানে টেবিলের উপরে ডিভোর্স পেপার পড়েছিল। তার নিচে একটা কাগজও ছিল, যার উপরে লেখা ছিল, মা, আপনি একজন ভালো মনের মানুষ, এই কারণে আপনাকে সব কিছু সত্যি বলে যাচ্ছি। আপনি আপনার পাগল ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার উপরে অনেক বড় অপরাধ করেছিলেন। আমি তো অন্য কাউকে ভালোবাসতাম। আমি কখনোই হৃদয় থেকে আপনার ছেলেকে গ্রহণ করতেই পারিনি। আমার দাদারা আমাকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু আমি আমার সারা জীবন এভাবে তো কাটাতে পারতাম না। আমার প্রেমিক বিকি আমাকে বলেছিল যে তুমি সমস্ত কিছু তোমার নামে করিয়ে নাও, যতটা পারো এই বিয়ের লাভ উঠাও। তারপরে যেমন যেমন বিকি আমাকে বলতে থাকতো সেরকম আমি করতে থাকতাম। ও আমাকে বলেছিল, তুমি মুখের উপরে মেকআপ করে এমন চিহ্ন বানিয়ে নেবে যেটা দেখে সবাই যেন অনুভব করে যে বরুণ তোমার উপরে অত্যাচার করে। আমি ওর এই কথাটা মেনে নিয়েছিলাম, আর এই জিনিসটা আমার জন্য লাভজনক প্রমাণ হয়েছিল। আপনি আমাকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করেছিলেন। যাই হোক, বরুণকে তো আমি বাসর রাতেই ভয় দেখিয়ে দিয়েছিলাম যে ও যেন আমার থেকে দূরে দূরে থাকে। ওর তো এতটা সাহসই ছিল না যে ও আমার সঙ্গে কথা বলতে পারতো। আর আমি প্রেগনেন্ট ছিলাম না, কিন্তু আপনি প্রেগনেন্টের কথা শুনে আপনার সম্পত্তি আমার নামে করে দিয়েছিলেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি বিকির সঙ্গে শান্তিতে জীবন কাটাতে পারবো। এই জিনিসটা পড়ে আমি থরথর করে কাঁপতে শুরু করেছিলাম। আমি কালকে রাতে রুম্পাকে বরুণের ঘরে যখন দেখেছিলাম, তখনও নিজের মুখের উপরে মেকআপ দিয়ে মারির চিহ্ন বানাচ্ছিল। আমি ওর সত্যিটা সেই সময়ে জেনে গেছিলাম, কিন্তু নিজের নাতির কারণে আমি চুপ থেকেছিলাম। কিন্তু ও তো প্রেগনেন্ট ছিলই না, সেটা তো পুরোপুরি মিথ্যা ছিল। রুম্পা আমাদের সবার নাস্তায় ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। আর যখন আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম, তখনও আরামসে নিজের কাজ কমপ্লিট করে নিয়েছিল। তপন বলতে লাগলো, মা, তোমাকে বরুণকে বিয়ে দেওয়ার কী এমন দরকার পড়ে গেছিল? আমি বললাম, পিঙ্কি আমাকে বলছিল যে বরুণ রুম্পার পুতুলকে ধরে বলেছিল এটা আমার বউ। পিঙ্কি ভয় পেয়ে গেছিল যে এইভাবে রূপার মাথায় খারাপ প্রভাব পড়বে। এই কারণে পিঙ্কি আমাকে বলেছিল যে ও বাড়ি ছেড়ে চলে যাবে। আমি ওকে বাড়ি ছেড়ে যাওয়া থেকে আটকাতে চাইতাম, তাই আমি ভেবেছিলাম যে বরুণের জন্য বউ নিয়ে আসি। তপন বলতে লাগলো, মা, এই অবস্থায় বরুণের জন্য বউয়ের নয়, বরং কোনো পুতুল নিয়ে আসতে হতো। তুমি অনেক বড় ভুল করেছো। আমি চুপ হয়ে থেকে গেছিলাম। বরুণের ভাগের সম্পত্তি তো রুম্পা নিয়ে পালিয়ে গেছে। এখন আমি আর বরুণ তপনের উপরে বোঝা হয়ে আছি। কিন্তু আমাদের দুজনের খুবই খেয়াল রাখতো। ও কখনোই আমাকে উল্টো পাল্টা কোনো কথাই শোনায়নি। ও আমাদের দুজনকেই খুব আদর যত্নে রেখেছিল। যখন আমি মনে মনে ভাবি যে কাশ আমি এতটা তাড়াহুড়ো না করতাম, একটা অপর মেয়ের থেকে ভালো ছিল যে বরুণের সম্পত্তি আমার তপন ভোগ করত। যদি আপনাদের আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।